আশঙ্কাজনক হারে বাড়ছে বজ্রপাত। সুনামগঞ্জ সহ ৬ জেলায় একদিনে ১২ মৃত্যু। কোটি কোটি টাকার বজ্র নিরোধক কাজে আসছে না কোনো। আর এখনো আমরা যে ঝুঁকির মাঝে আমরা আছি। ২ মাসে জনগণের আস্থা অর্জনে সরকারের বড় সাফল্য। হামের টিকাদানে আগের ২ সরকারের গাফিলতি ক্ষমাহীন অপরাধ, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট ২টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। হাম নিয়ে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট হলেও তেল সংকটে লুকোচুরির অভিযোগ জামায়াত আমিরের। দুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলের গণমিছিল। আসল অস্ত্রের মতো অবিকল দেখতে খেলনা পিস্তল লেদার্সে বিক্রি হচ্ছে সারা দেশের দোকানে। উদ্বেগে খোদ আইন শৃঙ্খলা বাহিনী। আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। সাইলেন্ট এক্সপেলড বাতিল করে প্রজ্ঞাপন জারি। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। মার্কের অবরোধের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। ট্যাঙ্কারে আইআরজিসির গুলি। চুক্তিতে রাজি না হলে ইউরেনিয়াম কেড়ে নেয়ার হুমকি ট্রাম্পের। বুধবারের মধ্যে যদি ইরান কোনো বৃহৎ পরিসরে সমঝোতায় না পৌঁছায় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়তে পারে। ইরানি বন্দরগুলোর ওপর অবরোধও বহাল থাকবে। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শিরোনাম দেখছিলেন, পুরো খবর। দেশে বজ্রপাতে প্রাণহানি বাড়ছেই। আজকে বিকেলে ৬ জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে শুধুমাত্র সুনামগঞ্জেই মারা গেছেন ৫ জন। এছাড়া রংপুরে এবং ময়মনসিংহে ৪ জন এবং নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। খোলা মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে এই প্রাণহানির ঘটনা আজকে বাংলাদেশে। সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়, লণ্ডভণ্ড ঘরবাড়ি। কালবৈশাখীর সঙ্গে দেখা দেয় বজ্রপাত। এতে খোলা হাওরে কাজ করার সময় আক্রান্ত হন কৃষক। ঘটে হতাহতের ঘটনা। সুনামগঞ্জের দিরাইয়ের কালিয়াকোটা হাওরে বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটছিলেন কৃষক লিটন মিয়া সহ বেশ কয়েকজন। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হন লিটন। পরে তাকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মৃত্যু হয়। তাহিরপুরের হাওর থেকে হাঁস নিয়ে ফেরার পথে মৃত্যু হয় আবুল কালাম নামে এক খামারি। আহত হন আরও একজন। বৈরী আবহাওয়ায় মাঠে কাজ করার সময় পাগনার হাওরে আরও এক কৃষক প্রাণ হারান। এছাড়া ধান কাটার সময় ধর্মপাশা উপজেলায় রহমতুল্লাহ নামে এক স্কুল ছাত্র ও হাবিবুর রহমান নামে আরেক যুবকের মৃত্যু হয়। এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মিলন ও তালেব নামে ২ জন নিহত হন। আহত হন আরও ৩ জন। নেত্রকোনার আটপাড়া হাওরে ঘাস কাটার সময় আলতুমিয়া নামে আরেক কৃষক বজ্রাঘাতে মারা যান। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনামউদ্দিন নামে আরেক কৃষকের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাম্প্রতিক সময়ে প্রায় প্রত্যেক বছরই বজ্রপাতে আশঙ্কাজনক হারে বাড়ছে হতাহতের সংখ্যা, যা সবচাইতে বেশি সাধারণত হয় হাওড়াঞ্চলে। সুতরাং সুনামগঞ্জ এবং হবিগঞ্জের হাওড়াঞ্চলে কোটি কোটি টাকা খরচ করে স্থাপন করা হয়েছে সেখানে বজ্র নিরোধক দণ্ড, কিন্তু তা কোনো কাজে আসছে না। হাওর জুড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক। একের পর এক প্রাণহানির ঘটনায় এখন মেঘের গর্জন হলেই আতঙ্ক কাজ করে কৃষকদের মাঝে। সরকারি তথ্য বলছে দেশের কয়েকটি বজ্রপাত প্রবণ এলাকার শীর্ষে সুনামগঞ্জ।
মার্চ থেকে মে পর্যন্ত বড় ফসল ফলাতে ও কাটতে হাওরে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়। গত বছরের ১৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলায় ১২ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে একদিনেই মৃত্যু হয় ৬ জনের। জেলা ত্রাণ ও দুর্যোগ শাখার তথ্য অনুযায়ী গেল ১১ বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ১৭৩। এর মধ্যে ২০১৫ সালেই মৃত্যু হয় ৩৭ জনের। ঠাটার বয়ে এই হাল বৈশাখীর সময় আমরা বৈশাখীটা উঠাই তো আমরা অনেক সংকটে আছি। অনেক মানুষ মারা গেছে, আর এখনো আমরা যে ঝুঁকির মাঝে আমরা আছি। বজ্রপাতে প্রাণহানি কমাতে ৩ বছর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১,৪৪,০০,০০০ টাকা ব্যয়ে ৬ উপজেলায় ২৪টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়, কিন্তু এসব দণ্ড কোনো কাজেই আসছে না। এন্টিনা যেটা আছে মানে বজ্রপাতের বিপরীতে এগুলো স্টাবলিশ করা। বিশেষজ্ঞরা বলছেন সুনামগঞ্জ শুধু বাংলাদেশ নয়, বজ্রপাতের দিক থেকে পৃথিবীর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা, পাশাপাশি বেশি করে তালগাছ এবং বজ্র নিরোধক যন্ত্র হাওরে বেশি করে স্থাপন করা হয়। জলাভূমিগুলোর জলাধারের ওয়াটার ক্যারিং ক্যাপাসিটিও কমে যাচ্ছে, ফলে জলবায়ুতে বা বায়ুমণ্ডলে তাদের ফিডব্যাকটাও অনেক কমে যাচ্ছে, যেটা থান্ডারস্টর্ম প্রবণতাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। ফোরকাস্ট ডেভেলপ করে মানুষকে মুঠোফোনের বার্তা দিতে হবে যে আগামী 5 ঘন্টা পরে আপনার অঞ্চলে প্রচন্ড বজ্রপাত হবে, আপনি শেল্টারে ফিরে যান। হবিগঞ্জের হাওড় অঞ্চলেও বজ্রপাতে মৃত্যুর মিছিল বেশ দীর্ঘ। গেল 5 বছরে হবিগঞ্জে প্রাণ গেছে ৭৯ জনের, এর মধ্যে ৫৫ জনই কৃষক। ক্ষয়ক্ষতি কমাতে এ জেলায় বসানো হয়েছে ৩৩টি বজ্র নিরোধক দণ্ড, যার ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি টাকা। কিন্তু বাস্তবে এসব লাইটনিং অ্যারেস্টার মূলত কতটুকু কাজে আসছে তা নিয়ে কথা বলতেই রাজি নন ত্রাণ ও দুর্যোগ শাখার কর্মকর্তারা। বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০২১-২২ অর্থবছরে দেশের ১৫ জেলায় প্রায় ১৯.৫ কোটি টাকা ব্যয়ে ৩৩৫টি বজ্র নিরোধক দণ্ড বা লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী প্রতিটি অ্যারেস্টারের চারপাশের প্রায় ১০৮ মিটার এলাকায় বজ্রপাত নিরোধ এবং তথ্য সংরক্ষণে সক্ষম হওয়ার কথা, কিন্তু বাস্তবে এগুলো কতটা কার্যকর সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শিরোনামে আপনারা শুনছিলেন। হামের টিকা নিয়ে আগের 2 সরকারের গাফিলতি ক্ষমাহীন অপরাধ। ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেবে তার সরকার। আর এছাড়া গ্রাম এবং শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন আর স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয় এই জাতীয় সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের ভূমিকা, অর্থাৎ আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। নিরলস পরিশ্রম ও বিপদে মানুষের পাশে থাকায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শুরুতেই আমি সারা দেশের সকল চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের কথা জানান সরকার প্রধান। জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। সেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। সেবার মান বাড়াতে জিডিপির একটি বড় অংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের ঘোষণা দেন সরকার প্রধান। জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক
স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। হামের টিকার অব্যবস্থাপনা করায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। সম্মেলনে সারা দেশের বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। সরকারের 2 মাসে জন আস্থা ফেরানোকেই সবচাইতে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্ররা। প্রথম 60 দিনে নেয়া 60টি উদ্যোগের কথা সামনে এনে তারা বলছেন যে এত অল্প সময়ের মধ্যেও নীতি কার্যক্রমে পরিবর্তনের বার্তা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এইসব কথা বলেছেন। আজকে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। সময় কম, তবে চ্যালেঞ্জ অনেক বেশি। মধ্যপ্রাচ্য যুদ্ধে যখন টালমাটাল বিশ্ব, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনায় আসে বিএনপি। এই বাস্তবতার মধ্যেই 2 মাস পূর্ণ করল সরকার। এই সময়ের অর্জন আর জবাবদিহিতার বার্তা দিতে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও গণমাধ্যম শাখার কর্মকর্তারা। উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। সরকার প্রধান তারেক রহমানের ওপর জন আস্থা ও বিশ্বাস ফেরাকেই প্রথম 2 মাসের বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছে। প্রথম 60 দিনে সরকারের 60টি উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারি ব্যয় কমাতে ও জবাবদিহিতা নিশ্চিতে প্রধানমন্ত্রী নিজেই উদাহরণ তৈরি করেছেন বলেও মত তার। রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এসেছে। চাঁদাবাজি বন্ধে কড়া নির্দেশনা, সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। সমালোচনা আসে সংসদের বিরোধী দলের ভূমিকা নিয়েও। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদের মতে তারেক রহমানের নিরলস প্রচেষ্টায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পথেই এগোচ্ছে দেশ। সবার সহযোগিতা পেলে সমৃদ্ধ ও জনবান্ধব রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এদিকে হামের চিকিৎসায় পদক্ষেপ নেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। আজকে সকালে ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন যে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনার কারণে হামের প্রকোপ বেড়ে গেছে। আর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়েছেন তিনি। সেখানে তিনি অভিযোগ তুলেছেন যে জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রোগীর স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, স্বাস্থ্য খাতে বিগত সরকারের চরম অব্যবস্থাপনার কারণে বেড়েছে হামের প্রকোপ। সংকট মোকাবেলায় হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো জরুরি। ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই, না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা।
এরপর দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা। তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সংকট মোকাবেলায় স্বচ্ছতার অভাব রয়েছে। জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। এ সময় গাজীপুর বাবার সামনে থেকে মেয়েকে অপহরণের ঘটনায় সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল। ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দেবেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে জ্বালানি সংকট দুই ইস্যুতেই সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এদিকে জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তারা। রাজধানীতে গণমিছিলে আজকে এই অভিযোগ করেছেন 11 দলের নেতারা। মিছিল পূর্ব সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তারা দাবি জানিয়েছেন। কর্মসূচি শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগর মোড়ে আসতে থাকেন জামাত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা। নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে। 11 দলের প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ হুঁশিয়ারি দেন, চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফেসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে সরকার। এই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই, সে রক্ষায় করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, এই সংখ্যাগরিষ্ঠ ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষিত করেন, জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জনগণ পরিবর্তনের পক্ষে, যদি আপনি এই পরিবর্তনটা ভাষা না বোঝেন, সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণত আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। পরে রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয় গণমিছিল, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীতে আজকেও ভয়াবহ জ্বালানি সংকট। একই চিত্র গতকালকের মতো। সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, মানুষের ভয়াবহ ভোগান্তি, ফলে অধিকাংশ সড়কে তৈরি হয় যানজট। এতে ভোগান্তি আরও বেড়ে যায় নগরবাসীর। মধ্যপ্রাচ্যের সংকট অনেকটাই কেটে গেছে। একের পর এক তেলবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। তারপরও তেল পাম্পগুলোতে ছোট হচ্ছে না অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে তেলের অভাবে বন্ধ। যে কয়েকটি পাম্পে তেল দিচ্ছে সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পাম্পগুলোতে। 12 ঘন্টা অন্য জায়গায় যদি অন্য কিছু করা যায় তো অনেক টাকা ইনকামও হইতো। এই তেল না নিয়ে সাইকেল চালানো ভালো ভাই। দুপুরে খাবার টাবার আনার পরে আমি আসবো এখান নিতে, না আমি পাবো না। এক ভাই তেল পাইছে, আমার অনুভূতি হচ্ছে এখন আমি খাবার না নিয়ে পাম্পে সিরিয়াল দাঁড়াতে পারবো না। 13 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বাসা গেলে এখন আমার বাল বাচ্চাও চিনবে না কে বাবা না কি নিয়ে ফকির আসছে।
সারা রাত ধরে অপেক্ষার পর তেল পেয়ে যেন বিজয়ের হাসি অনেক মোটরসাইকেল চালকদের। তারা বলছেন তেল যেন এখন সোনার হরিণ। অনেক সাধনার পরে 10 লিটার তেল পেলাম, তবে আমার কাছে মনে হচ্ছে এই তেলটা আমার জন্য সোনার হরিণ। এদিকে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা ও অপচয় রোধে ফুয়েল কার্ড চালু হলেও কারিগরি ত্রুটি সহ বিভিন্ন কারণে সেখানেও আছে নানা ভোগান্তি। ফুয়েল কার্ড থাকলে 1000 টাকা দিই। ফুয়েল কার্ড কেন করবো আমি? কি জন্য করবো কেন? তাহলে আমি ফুয়েল কার্ড কেন করবো? আমাকে বুঝান তো দেখি। হ্যাঁ দিয়েছেন। না আমি ফুয়েল কার্ড করতে পারবো না, আমি বাংলাদেশের নাগরিক। করেছি অনেক কষ্টে, সার্ভারের সমস্যা এই সেই 3 দিন করে ঘুরে আজকে করছে। একই লাইনে ফুয়েল কার্ড এবং আদার সিরিয়াল থাকলে তো সুবিধা কোথায় থাকবে? জাস্ট তেলটা একটু বেশি পাওয়া যাচ্ছে, আর কিছু নয়। গ্রাহকরা বলছেন সংকট সমাধানে সরকার এখনই কার্যকর ব্যবস্থা না নিলে স্থবির হয়ে পড়বে জনজীবন। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে, তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রামে আজকে এক অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন। সেখানে মন্ত্রী জানিয়েছেন যে 31 নাবিকসহ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলার জয়যাত্রা এই জাহাজকে নিরাপদে ফিরিয়ে আনতে তারা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জন্য 31 নাবিক নিয়ে 40 দিন ধরে আমিরাতে আটকা বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা শুক্রবার ইরান হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণার পর নোঙর তোলে জাহাজটি। কিন্তু ইরানি বাহিনীর অনুমতি না মেলায় পারস্য উপসাগরে ফিরতে হয় জাহাজটিকে। চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্যারেড পাসিং অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাওয়া হয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে। বলেন, জাহাজসহ নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। অলওয়েজ কাজ করছে, ডিপ্লোম্যাটিক ওয়েতে অলওয়েজ কাজ করা হচ্ছে। এক একটা অবস্ট্যাকল ক্রিয়েট হচ্ছে এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করে অথবা ম্যানেজ করা যায় সে ব্যাপারে আমাদের দপ্তর সারাক্ষণ কাজ করছে। জ্বালানি তেলের চলমান সংকট নিয়ে মন্ত্রী বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। অসাধু একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করছে। কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে। কিছু চ্যালেঞ্জও আছে, তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অনুষ্ঠানে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা ইস্যু নিয়েও কথা বলেন মন্ত্রী। জানান, টার্মিনাল পরিচালনায় চুক্তির ব্যাপারে পর্যালোচনা করছে সরকার। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। আপনারা শিরোনামে শুনছিলেন। আসল অস্ত্রের মতোই দেখতে, অবিকল দেখতে খেলনা পিস্তল, যেটা বিক্রি হচ্ছে সারা দেশ জুড়ে, যা দিয়ে চাঁদাবাজি ছিনতাই করছে অপরাধীরা। এইসব অস্ত্র নিয়ে উদ্বেগ রয়েছে খোদ পুলিশ এবং র্যাবের। নিবিড় সাহা এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। গেল বছরের 29 ডিসেম্বর শাহবাগে বিক্ষোভ চলাকালে অস্ত্রসহ আটক হন আরাফাত নামের এক যুবক। থানায় নেয়ার পর পুলিশ নিশ্চিত হয় ভয়ভীতি দেখাতে নকলেই পিস্তল ব্যবহার করত আরাফাত। পরে মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাকে। তারও মাস দুয়েক আগের ঘটনা। সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অস্ত্রসহ আটক হন এসএসএফের পরিচয় দেওয়া এক যুবক। সেই অস্ত্রটিও একদম আসল অস্ত্রের মতো, আর আটক হওয়া লোকটিও সেই আরাফাত, যিনি শাহবাগেও আটক হন। বসুন্ধরা শপিং সেন্টারে ইউটিউব ব্লগার পরিচয় দিয়ে দোকানে ঢুকি আমরা, কিন্তু শুরুতেই ভিডিও করতে বাধা। প্রশ্ন হলো, বাচ্চাদের খেলনার দোকান, ভিডিও বা ছবি তুলতে বাধা কেন? বেশ কিছুক্ষণ বোঝানোর পর ভিডিও করার অনুমতি মেলে, তবে শর্ত, কারো চেহারা দেখানো যাবে না। নির্দিষ্ট সেই অস্ত্র নিয়ে আমাদের আগ্রহের কথা জানাতেই তারা বের করে একটি খেলনা রিভলভার। হাতে নিয়েই চোখ আটকে যায় আমাদের। এই যেন সত্যি আসল অস্ত্র, ওজনও প্রায় 1 কেজি। আরও আগ্রহের পর আস্তে আস্তে দেখাতে শুরু করেন অত্যাধুনিক সব খেলনা পিস্তল। 9mm মডেল থেকে শুরু করে কি নেই সেখানে, কিন্তু দাম। এটার ওজন কত হবে? এটার প্রাইস কত? এটা 10,500। 10,500। এটা জেলও বেরোবে, আবার রাবার বুলেট বেরোবে, আবার ক্যাপ
গানের ভারতগুলো ফুটবে, এটা 14,000 টাকা। দাম শুনে চোখ কপালে ওঠার মতো। একটি খেলনা পিস্তলের দাম 10 থেকে 18,000। কিভাবে সম্ভব? শুধু পিস্তল নয়, দোকানি আমাদের দেখালেন AK-47 সহ বড় বড় কয়েকটি মডেলের খেলনা অস্ত্র। এর এক একটির ওজন 2.5 থেকে 3 কেজি। দাম 22 থেকে 25,000 টাকা। আগ্রহ দেখিয়ে খেলনার দোকান থেকে একটি রিভলভার কিনি আমরা। এ সময় দোকানি একটি ফর্ম ধরিয়ে দিলেন, তবে তিনি দোকানের ক্যাশ মেমো দিতে রাজি নন। এ নিয়ে সন্দেহ জাগে আমাদের। জানতে হবে এই ফর্মটিও কিসের জন্য। শুটিং বাবদ লিখব, একটা মেমো করে দিবেন না? মেমো তো আমাদের সেফটির জন্য আমরা রাখি, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। গেল বছরের 27 অক্টোবর রাজধানীর উত্তরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে 9 জনকে আটক করে ডিবি পুলিশ। চক্রটিকে গ্রেফতার ও তদন্তের কাজে ছিলেন ডিবির ওয়ারি বিভাগের ডিসি মোল্লা মোহাম্মদ শাহিন। জানান, নকল রিভলভার দিয়েই ডাকাতি করত চক্রটি। পিস্তলগুলো দেখতে হুবহু অরিজিনাল পিস্তলের মতো এবং অত্যাধুনিক পিস্তল, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং এগুলো খেলনা। আমরা পুলিশ কর্মকর্তা শাহিনকে আধুনিক খেলনা অস্ত্রটি দেখাই। আপনি খুবই আতঙ্কিত হয়ে যাবেন, যেটা সত্যিকারের পিস্তল না আসলে এটা নকল পিস্তল না খেলনা পিস্তল, এটা নিশ্চিত করাটা একটু সময় সাপেক্ষ। ঢাকার রমনা বিভাগ পুলিশের ডিসি মাসুদ আলম সহ আরও এক কর্মকর্তার শরণাপন্ন হই আমরা। এই পিস্তলটা কোনটা? এটা কি আপনারা নিয়ে আসছেন? এর ভিতরে কি ফায়ারিং পিন আছে, কিছু আছে? বা আইন শৃঙ্খলা বাহিনীরই তো বোঝা মুশকিল, আর সাধারণ জনগণ তো বোঝার কোনো কথাই নাই। ঢাকার বেশ কয়েকজন কর্মকর্তা স্টার নিউজকে জানিয়েছেন, অস্ত্র আইনে এসব খেলনা রিভলভার অবৈধ ঘোষণা করতে ঊর্ধ্বতন মহলে এরই মধ্যে সুপারিশ করেছেন তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। গাজীপুরে 72 ঘন্টা পর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 7 জনকে। এখন পর্যন্ত পলাতক রয়েছেন প্রধান আসামি আবিদ। পুলিশ বলছে যে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই কিশোরী। গাজীপুরে পিস্তল ঠেকিয়ে মেয়েকে তুলে নেয়ার অভিযোগে বাবা হাদিউল ইসলামের এই কান্না ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। অনুসন্ধানে জানা যায়, পহেলা বৈশাখের সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন 16 বছরের কিশোরী ফারিহা। বাড়িতে ফেরেন পরদিন বিকেলে। সঙ্গে ছিলেন আবিদ। জানান, নোটারির মাধ্যমে বিয়ে করেছেন তারা। এতে ফারিহাকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখেন তার বাবা। পরে স্থানীয় কয়েকজনকে নিয়ে মীমাংসায় বসে দুপক্ষ। সরকারি বিধি অনুযায়ী ফারিহা প্রাপ্তবয়স্ক না হওয়ায় আবিদের হাতে তাকে তুলে দিতে অস্বীকার করেন হাদিউল ইসলাম। যাতে ক্ষিপ্ত হয়ে পিস্তল ঠেকিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায় আবিদ ও তার সহযোগীরা। আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল, তখন আমি ওই দরজাটা লাগাইছি বারান্দার, ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। তখন তারা ওই তালা ভেঙে ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায় আমার মেয়েকে বলে, তাড়াতাড়ি বারো, তোর বাবারে মেরে ফেলাম। মামার তো ভাই আমার আম্মু ওরা বলছে আপনি চাবি দেন, আমরা মেয়ের সাথে কথা বলি। কিন্তু মেয়ের বাবা চাবি দেয় নাই, উল্টা তালার কাছে যখনই যাইতে নিছে আমার আম্মু মানে মহিলা যারা আছে, মেয়ের বাবা এবং মেয়ের কাকা, ওরা 2 জন মিলা আমার আম্মুরে আমার মামিরে সবাই আহত করে। এমন ঘটনায় এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। উনি সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত অনুযায়ী তোমরা 3 দিন পরে বসো, তারা না তাদের বউ আজকেই লাগবে। পরে আমরা সিদ্ধান্ত দিতে পারি নাই, আমরা পরে বিচার থেকে আমরা বাড়ি এসে পড়ছি। ঘর থেকে যখন ধরে নিয়ে আসছিল, তখন ওই আসার সময় রাস্তা থেকে দেখছিলাম যে মেয়েকে নিয়ে আসতেছে। এই ঘটনা এটা একটা নিন্দনীয় ঘটনা, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। পুলিশ জানায়, কিশোরী ফারিহাকে উদ্ধারের পর আদালতে নেওয়া হলে জবানবন্দিতে বলেন স্বেচ্ছায় আবিদের সঙ্গে চলে গিয়েছিলেন তিনি। উদ্ধার নয়নপুর থেকে এমসি ভাড়া অক্ষত অবস্থা একদম নিরাপদ অবস্থা, সেফ অবস্থা। এটা তো স্বেচ্ছায় গেছিল, আর দুজনে মেয়েটা স্বেচ্ছায় গেছিল। প্রধান আসামি আবিদ সহ তার বাবা মা এখনও পলাতক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে সাগর নামের এক রিকশা চালককে গ্রেফতার করেছে পিবিআই। পল্লবী আবাসিক এলাকায় রিকশা প্রবেশের বাধা দেয়া নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এদিকে মোহাম্মদপুরে আসাদুল হত্যায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 13 এপ্রিল পল্লবী আবাসিক এলাকায় একটি রিকশা ঢুকতে গেলে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ রিকশা চালক সাগরের বিরুদ্ধে। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সালাউদ্দিনের। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে পিবিআই। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুর থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। হাত দিয়ে সে কিল ঘুষি মারে, ব্যাপকভাবে এলোপাথারিভাবে মারপিট করে এবং সে যেহেতু 55 বছরের সিকিউরিটি গার্ড, বয়স্ক লোক, শারীরিকভাবে দুর্বল ছিল, সেজন্যই হয়তো এই ঘটনাটা ঘটে থাকে। তবে তার পিসিপিআরে তেমন কোনো গুরুতর কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। এদিকে মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ব্যবসা ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তো যে 4 জনকে ধরা হয়েছে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। গত 15 এপ্রিল রাতে মোহাম্মদপুরের ইটখোলা এলাকায় ছুরিকাঘাতে আসাদুল হককে হত্যা করে দুর্বৃত্তরা। কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। ঢাকার বাহির থেকে তাদেরকে। আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীর সাইলেন্ট এক্সপেল এর বিধান আর থাকছে না বলছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে অংশীজনদের সঙ্গে শনিবার সচিবালয়ে মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 2 জুলাই। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা 2 তারিখ জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2-1 সপ্তাহের মধ্যে প্রকাশ হবে পরীক্ষার রুটিন। পরীক্ষায় সাইলেন্ট এক্সপেলের নিয়ম বাদে নীতিমালা পরিবর্তনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 রয়েছে, সেটা দিয়ে আমরা 2001 হতে 2006 পর্যন্ত পাবলিক পরীক্ষাগুলো আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখন আবার এই আইনটি নতুনভাবে সংশোধিত আকারে আমরা এই অধিবেশনে পাস হবে। তবে নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। পরে এইচএসসি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেলের আইন বাতিল করে প্রজ্ঞাপন জারি হয়। নুসরাত জাহান, স্টার নিউজ। প্রথম দিন আজ মোট 14টি ফ্লাইটে প্রায় 5,000 যাত্রী রওনা হচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে। 21 মে এর মধ্যে 207টি ফ্লাইটের মাধ্যমে 78,500 যাত্রী যাবেন সৌদি আরবে। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন হজ যাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে এভাবেই অনেক হজযাত্রী প্রবেশ করছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। হজযাত্রার প্রথম দিন, তাই অনেকেই চলে এসেছেন আগেভাগে। কেউ ক্যাম্পের ডরমেটরিতে বিশ্রাম নিচ্ছেন, আবার যাদের ফ্লাইটের সময় কাছাকাছি তারা লাইনে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশনের অপেক্ষায়। প্রথম দিন মোট 14টি ফ্লাইটে প্রায় 5,000 যাত্রী রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে। এর আগে আমরা উমরা করছি, কিন্তু এবার ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে ভালো। আমাদের টয়লেটগুলো অনেক পরিষ্কার ছিল, রুমগুলো পরিষ্কার আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এবার যে হজে যাচ্ছি এজেন্সির মাধ্যমে এগুলা ব্যবস্থা এবার খুব ভালো ইনশাআল্লাহ। বরিশাল থেকে আসছি, আর ব্যবস্থাপনা খারাপ না, ভালোই। আমাকে যেখানে অবস্থান করতে দেওয়া হয়েছে সে পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি, যথেষ্ট ভালো এবং আমি সন্তুষ্ট। ইমিগ্রেশনে অপেক্ষা আর মশার উৎপাতে খানিকটা ভোগান্তিতে হজ যাত্রীরা।
এখন ওই মশা টশা ধরতে তো এটা ঠিক করলে ভালো হবে, এটা ভালো করে দিলে ভালো হবে। পর্যাপ্ত ফ্যান অথবা এসির ব্যবস্থা থাকতো, আমরা অনেক দূর থেকে আসছি তো হাঁপাই উঠছি। 207টি ফ্লাইটের মাধ্যমে এবার হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩,৯৩৫ জন। আমাদের এই হাজিদেরকে যাত্রাটা সহজ করবার জন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কতগুলো পদক্ষেপ নিয়েছেন। তার ভিতরে একটি পদক্ষেপ হচ্ছে আজকোনা হজ ক্যাম্পে হাজিরা এসে রিপোর্ট করেন। এখান থেকে 3টা এয়ারলাইন্স, মূলত 3টা এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজি সৌদি আরবে যান এবং আসেন। যে কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দই আমরা সবসময় হাজি সাহেবদের পাশে থাকি এবং সাথে সাথেই কোনো সমস্যা হলে সেটা সমাধানের চেষ্টা করি। এবং আমাদের যে ব্যবস্থাপনা এখানে এবং সৌদিতে, ওখানেও যারা দায়িত্বে আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ এবং প্রথম শ্রেণীর কাজ করেন। হজ ক্যাম্পে কিন্তু আমাদের নিজস্ব ফগিং মেশিন আমরা নিয়েছি এবং সেটা নিয়েও আমরা কিন্তু ফগার মেশিন ব্যবহার করছি। এর পাশাপাশি আমরা ডরমেটরি সমূহে কিন্তু লিকুইড মশার কয়েল আমরা ব্যবহার করছি এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এর পাশাপাশি আমরা কিন্তু ধূপের ব্যবস্থা করেছি। আমরা আসলে বিভিন্ন রকম ইন্টারভেনশনগুলো করছি যাতে করে হজ যাত্রীগণ কোনোভাবেই এই হজ ক্যাম্পে কোনো বিষয়ে তাদের কষ্ট না হয়। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 102টি, সাউদিয়া 75টি ও ফ্লাইনাস 30টি ফ্লাইট পরিচালনা করবে। শেষ ফ্লাইট যাবে আগামী 21 মে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আসছে বাজেটে টিকে থাকার কৌশল নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার যেই 9,30,000 কোটি টাকা খরচের পরিকল্পনা করছে তার বাস্তবায়ন নিয়ে তারা বেশ সন্দিহান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম এর 3 দিনব্যাপী অর্থনীতিবিদ সম্মেলনের আজকে দ্বিতীয় দিনে তারা এইসব কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক অনিশ্চয়তায় চাপে অর্থনীতি। দেশের প্রধান 3 অর্থনৈতিক চ্যানেল জ্বালানি, রেমিট্যান্স এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে 2026-27 অর্থবছরের বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং টিকে থাকার কৌশল হওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম আয়োজিত অর্থনীতিবিদ সম্মেলনে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বক্তারা বলছেন, জ্বালানির বিকল্প উৎসগুলোকে কাজে লাগাতে হবে। এশিয়ান ইকোনমিতে এনার্জি ইজ এ মেজর চ্যালেঞ্জ এই মুহূর্তে, বিশেষ করে আমাদের মতো সাউথ এশিয়াতে। যদি আমরা এনডিসি প্লেজ বাস্তবায়ন করি, আমাদের এমপ্লয়মেন্ট গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ হবে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা যেন গভর্নমেন্ট সেক্টরের শুধু ডিপেন্ডেন্ট না হই, প্রাইভেট সেক্টরেও যাই। অর্থনীতিবিদরা বলছেন, এই বাস্তবতায় কৌশলী ও সংস্কারমুখী বাজেট না হলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকটে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি। সুচিন্তিত একটা পরিকল্পনা যদি না থাকে, যে আমি অর্থায়ন করতে না পারলে কোথায় কাট করব, তাহলে তো পরে মানে অ্যাক্রস দ্য বোর্ড ইনডিসক্রিমিনেটলি আপনাকে কাটছাট করতে হবে, একটা হযবরল পরিস্থিতি তৈরি হতে পারে। এই অর্থনীতিবিদ আরও বলেন, টালমাটাল পরিস্থিতিতে কার্যকর সিদ্ধান্ত না নিলে খাদ্য নিরাপত্তায় আঘাত আসবে, যা সামাজিক সুরক্ষা বেষ্টনীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাদ্য নিরাপত্তা এখন একটা বড় ধরনের ঝুঁকিতে। আমনের জন্য সার যথেষ্ট অ্যাভেলেবল হবে কিনা, এগুলো এখনও 2-3 মাস সময় আছে। এগুলোর ব্যবস্থাপনার দিকে বিশেষ করে নজর দিতে হবে আর কি। অর্থনীতিবিদদের এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সংকট ও উত্তরণ নিয়েও আলোচনা করা হয়। আপনারা জানেন IMF মাত্র তারা কিস্তিটাকে তারা স্থগিত করলো এবং সেক্ষেত্রে সংস্কার করতে না পারার কারণটাকেই তারা খুব শক্তভাবে তুলে ধরেছে। বর্তমান সরকার তারা সংস্কার নিয়ে তারা কতটুকু আগ্রহী, অন্তর্বর্তীকালীন সরকারও তারা কি করেছে না করেছে সেগুলো নিয়েও নানারকম তর্ক বিতর্ক আছে। অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকতে বাজেট ও অর্থনৈতিক নীতি হবে বাস্তবমুখী, সাশ্রয়ী এবং সংস্কার ভিত্তিক, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। এবারে জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবর।
শিরোনামেই আপনারা দেখছিলেন, হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকার অভিযোগে এই পদক্ষেপ তেহরানের। আজকে একটি ট্যাঙ্কারে গুলি করার খবরও পাওয়া গেছে। এমন অবস্থায় আগামী বুধবারের মধ্যে তেহরান চুক্তিতে রাজি যদি না হয়, যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি করেছেন ইরানের কাছ থেকে কেড়ে নেওয়া হবে মজুদকৃত ইউরেনিয়াম। ফের গুলি হরমুজ প্রণালীতে। শনিবার একটি ট্যাঙ্কারে গুলি ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা UKMTU। ট্যাঙ্কারের ক্যাপ্টেনের তথ্য মতে গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়েছে। তবে গুলিতে তেলবাহী জাহাজের কোনো ক্ষতি হয়নি, নিরাপদে আছেন ক্রুরাও। একদিনেরও কম সময় খোলা রাখার পর আবার আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। বিবৃতিতে জানানো হয়, দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এই পদক্ষেপ নিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এই কৌশলগত জলপথটি ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের অভিযোগ, তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চৌর্যবৃত্তি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আগামী বুধবারের মধ্যে ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে যদি ইরান কোনো বৃহৎ পরিসরে সমঝোতায় না পৌঁছায়, তাহলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়তে পারে। ইরানি বন্দরগুলোর ওপর অবরোধও বহাল থাকবে। আর কোনো সমাধান না হলে দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা হামলা শুরু করতে হবে। হুমকি দেন ইরানের কাছে থাকা ইউরেনিয়াম তুলে নেওয়ারও। শুধু তাই নয়, তাচ্ছিলের সঙ্গে তেহরানের মজুতকৃত ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দাবি করেন ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইউরেনিয়াম অন্যের হাতে তুলে দেওয়ার দাবি উড়িয়ে দিয়েছে ইরান। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম ও হরমুজ নিয়ে আপোষ না করার বার্তা দেশটির। মার্কিন প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি দাবি করেছেন, যার সবকয়টি মিথ্যা। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হননি। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কখনোই খোলা থাকবে না। প্রণালীটির বিষয়ে সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে। হরমুজ প্রণালী উত্তেজনা বৃদ্ধি ও পরমাণু কর্মসূচি নিয়ে বাকযুদ্ধের মধ্যেও সোমবার দুপক্ষের মধ্যে ফের আলোচনা হবে বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হবে বৈঠক। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরবর্তী দফার বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ইফাতিরা, স্টার নিউজ। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত, বলছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। রাষ্ট্রীয় টিভিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘৃণ্য পরিকল্পনা, পতিত পাহলভি শাসনের অবশিষ্ট লেজুর এবং বিচ্ছিন্নতাবাদীদের রুখতে দাঁড়িয়ে মহাকাব্যিক এক সাফল্য অর্জন করেছে ইরান। পূর্ববর্তী দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মতোই এবারও সাহসিকতার সাথে ইরানকে রক্ষা করেছে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। অবিশ্বাসী ও ঔদ্ধত্যপূর্ণ দুই শত্রু সেনাবাহিনীর দুর্বলতা বিশ্বের সামনে উন্মোচিত করেছে। ঠিক যেমন আমাদের ড্রোনগুলো বিদ্যুতের মতো আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের উপর আঘাত হানে, তেমনি আমাদের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ততা আস্বাদন করাতে প্রস্তুত রয়েছে। এদিকে ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান, এমনটা দাবির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এক্সক্যাভেটর দিয়ে খনন করে সেই ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। তিনি কিন্তু ট্রাম্পের এসব দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই তা হস্তান্তর করা হবে না। একই সঙ্গে ট্রাম্পের এসব দাবি মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দলের সমর্থন আরও শক্তিশালী করতে টার্নিং পয়েন্ট নামের সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, খনন যন্ত্র এক্সকাভেটর দিয়ে ইরান থেকে ইউরেনিয়াম তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তাচ্ছিল্যের সঙ্গে তেহরানের মজুত করা ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা বলেও উল্লেখ করেন তিনি। কেউ একজন জিজ্ঞেস করেছিল, আমরা কিভাবে এই পারমাণবিক ধুলা আনব? ইরানের সঙ্গে সমন্বয় করে বড় বড় স্ক্যাভেটর নিয়ে মাটির নিচে প্রবেশ করব, কারণ প্রয়োজন হলে সম্পূর্ণ ধ্বংস করা পর্যন্ত হতে পারে। আমাদের এমন সবচেয়ে বড় এক্সক্যাভেটর লাগবে
যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা সেখানে যাব এবং ইউরেনিয়াম সংগ্রহের পর তা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব। তবে ইউরেনিয়াম হস্তান্তরে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম ও হরমুজ নিয়ে আপোষ না করার বার্তা দেশটির। সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য পরস্পর বিরোধী। এতে তাদের হতাশা ও অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। হরমুজ নিয়ে ট্রাম্পের সব দাবি মিথ্যা বললেন ইরানের স্পিকার বাকের গালিবাফ। যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ প্রণালী আবারও বন্ধেরও হুঁশিয়ারি দেন আলোচিত এই নেতা। মার্কিন প্রেসিডেন্ট 1 ঘণ্টার মধ্যে 7টি দাবি করেছেন, যা সবকয়টি মিথ্যা। এসব মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হননি। অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কখনোই খোলা থাকবে না। প্রণালীটির বিষয়ে সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে। এদিকে আইআরজিসির নেভি কমান্ডো বলছে, হরমুজ প্রণালী পার হতে হলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। ইরানের অভিজাত বাহিনীটির ঘোষণা, শুধুমাত্র বেসামরিক জাহাজই ইরানের অনুমতি সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। দর্শক, এই ছিল স্টার নিউজ প্রাইম। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।